ভালোবাসা বুঝিস না বলেই তোর যত দ্বিধা। তুই যা করছিস সেটাকে আমরা ভালোবাসা নামেই ডাকি। অর্ণব আর কোনো উত্তর দিল না। ফোনের ওপাশে এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপরে সাফিনী ভাঙলো সেটা। ভাই, আমার পাশে দাঁড়ানোর দায়িত্বটাও কিন্তু তোর। শুক্রবার কিন্তু আর বেশি দূরে না। অর্ণব হাসলো একটু। হ্যাঁ রে, আছি তো। কর্ণের বান্ধবীর খেয়াল রাখাও তো আমার বিরাট দায়িত্ব, বুঝলি? সাফিন হেসে উঠল। ভালো আছিস? তোর দায়িত্ব কিন্তু ডাবল, বরপক্ষ কনেপক্ষ। অর্ণব এবার একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি শুধু চাই ও হাসুক, মন খুলে হাসুক। আমার আর কিচ্ছু লাগবে না। বিনিতা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রান্নাঘরে এলো। শারীরিকভাবে ও এখন অনেকটাই ভালো বোধ করছে, কিন্তু শরীর এখনো একটু দুর্বল। মনটা কেমন কফি কফি করছে, তাই উঠে রান্নাঘরে আসা। কফি জার থাকে ক্যাবিনেটের ভেতরে। ক্যাবিনেটটা মাটিতে দাঁড়িয়ে ভালো করে নাগাল পায় না ও, তাই দু পায়ে বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে নিজের উচ্চতা বাড়িয়ে ক্যাবিনেটটা খুললো। তারপর হাত বাড়ালো ভেতরে। কফির জারটা ওর হাতে এসেছে। যেই না ওটা বের করতে যাবে সেই মুহূর্তে একটু যেন দুলে উঠলো শরীরটা। থেমে গেল ও। এক হাত বাড়িয়ে কাউন্টার ধরে কিছুক্ষণ দাঁড়ালো। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল কয়েকটা। তারপর আলমারির উপরে রাখা একটা কাঁচের জারে বিস্কিট ছিল, সেটাই নিতে গিয়ে আবারও উঁচুতে হাত বাড়ালো। আর তখনই শরীরটা আবারও কেঁপে উঠলো ওর। জারের মুখে হাত রাখতে না রাখতেই পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেললো শরীর। তাল হারিয়ে পড়ে যাওয়ার আগেই একজোড়া শক্তপোক্ত হাত পেছন থেকে ধরে ফেললো দুর্বল শরীরটা। আপনি আবার এখানে কি করছেন? চিন্তিত গলায় বলল অর্ণব। বিনিতা একটু ইতস্তত করলো। আমি একটু কফি খেতে ইচ্ছে করছিল। আমাকে বললেই তো হতো, তাই না? আপনি তো কথা বলছিলেন। অর্ণব ধীরে ধীরে ওকে ঘুরিয়ে মুখোমুখি করলো। দু হাতে উঁচু করে বসিয়ে দিল কিচেন কাউন্টারের উপর। বিনিতা মুখ নামিয়ে ফেললো। অর্ণব ওর কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পেছনে। আপনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। নরম কণ্ঠে বলল। নিজের প্রতি এত উদাসীন কেন? বিনিতা চোখ নামিয়েই রইল। নিচু গলায় বলল, আমি তো শুধু কফি বানাতে চেয়েছিলাম। এক মুহূর্ত চুপ করে থাকলো অর্ণব। তারপর সামনে এগিয়ে এলো আরো এক ধাপ। ওর কণ্ঠ এবার একটু থেমে থেমে উচ্চারণ করলো, আপনি জানেন না আপনার খেয়াল রাখা কতটা কঠিন যখন আপনি নিজে নিজে যত্ন নেন না। বিনিতা বলার মতো কিছু পেল না। অর্ণব ওর চোখে চোখ রাখলো এবার। ওর চোখে ক্লান্তি, কিন্তু তার মাঝেই সেই পুরনো দীপ্তিটা যেন কোথাও রয়ে গেছে। ওদের মাঝে দূরত্ব তখন খুবই সামান্য। অর্ণব হাত বাড়িয়ে ওর গালের পাশে আঙুল রাখলো। বিনিতা চোখ সরাতে চাইলো, কিন্তু পারলো না। অর্ণব এগিয়ে এলো ধীরে, আর তারপরের মুহূর্তে ওর ঠোঁট এসেছিল বিনিতার ঠোঁট। কোনো তাড়াহুড়ো ছাড়া খুব স্নিগ্ধ, মৃদু, নিঃশব্দ একটা চুম্বন। ঠিক এক কাপ কফির মতো, শরীরের ভেতরে যেন ছড়িয়ে দেয় উষ্ণতার রেশ। বিনিতা চোখ বন্ধ করলো। তুলতুলে শরীরটা কেঁপে উঠলো এহেন স্পর্শে। অর্ণবের দুই হাত তখনও ওর গালে স্থির। বিনিতার দুই হাত সজোরে আঁকড়ে ধরলো অর্ণবের হাতের কবজি। এই কয়েক সেকেন্ডে যেন থমকে গেছে সময়। একটু পর ধীরে ধীরে সরে এলো অর্ণব। বিনিতার চোখ মেললো আস্তে আস্তে। জানালার বাইরে নাম না জানা কোনো পাখি ডেকে উঠলো হঠাৎ। অর্ণব ওর চুলের মাঝে ঠোঁট ছোঁয়ালো। কফিটা আমি বানাচ্ছি, ইউ জাস্ট স্টে হিয়ার। স্বাভাবিক গলায় বলল, যেন কিছুই হয়নি। বিনিতা চুপ করে রইল। খুব ধীরে ধীরে আলতো করে একটা হাসি রেখা খেলে গেল ওর ঠোঁটের কোণে। ছাদের চারপাশ জুড়ে আলোকসজ্জা। সাদা ফেরি লাইটস গুলো যেন রাতের অন্ধকারে তারার মেলা বসিয়েছে। ছাদের মাঝখানে ফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে স্টেজ। স্টেজের এক পাশে বসেছে রূপন্তী, গায়ে জড়িয়েছে হলুদ কমলা রঙের লেহেঙ্গা। তার সাথে শোভা পাচ্ছে রজনীগন্ধার গোলাপের গহনা। অন্য পাশে বসেছে সাফিন, ওর গায়ে সাদা পাঞ্জাবির উপর হালকা সবুজ কোটি। ওদের চারপাশে দুই পরিবারের সব আত্মীয় স্বজন, কাজিন, বন্ধু বান্ধব সবাই মিলেমিশে হাসাহাসি, খোঁচাখুচি আর রসিকতায় মাতোয়ারা। ফটোগ্রাফার ডিএসএলআর এ ব্যস্ত প্রতিটা মুহূর্ত বন্দি করতে। এই যে শাফিন ভাই, একটু হাসুন তো, মনে হচ্ছে আপনাকে জোর করে এখানে বসানো হয়েছে। হাসতে হাসতে বলে ওঠে রূপন্তীর ছোট মামাতো বোন। সাফিন বলল, হাসবো কিভাবে? এত মানুষ রূপান্তরিত, একটু তাকালেই তো গলা শুকিয়ে যাচ্ছে। রূপন্তী ভেঙচি কেটে ফিসফিস করলো। নাটক। এক কোনায় দাঁড়িয়ে বিনিতা পুরো দৃশ্য দেখে মুগ্ধ হলো।
শেষ পর্যন্ত ওদের ভালোবাসার চিরস্থায়ী বন্ধনে রূপ নিতে চলেছে। অর্ণব আশেপাশে নেই, ওকে এখানে দাঁড় করিয়ে কোথায় যেন গিয়েছে। অনেকক্ষণ ধরে একটা ছেলে এদিকেই তাকিয়ে আছে। অস্বস্তি বোধ করছে বিনিতা। অস্বস্তি নিয়ে বিনিতা একটু সরে ছাদের কর্নারের কাছে একটা ছোট্ট টেবিলের পাশে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ছেলেটা এখনো তাকিয়ে আছে, স্পষ্ট বুঝতে পারছে ও। ভিড়ের মধ্যেও যেন চোখে চোখ পড়ে যাচ্ছে বারবার। বিনিতার কপালে ভাঁজ পড়লো, ছেলেটার দৃষ্টি এখনো এদিকেই। কয়েকবার চোখ পড়ে যাওয়ার পরেও সে চোখ সরায়নি। এবার ছেলেটার দিকে এগিয়ে এলো। আপনি কি রূপন্তীর বন্ধুবান্ধবের দিক থেকে? জি। বিনিতা সহজভাবে উত্তর দিল। ছেলেটা এবার একটু হাসলো। মানে, এতক্ষণ ধরে দেখছিলাম আপনার চেহারা বেশ পরিচিত লাগছিল। আগেও কি কোথাও দেখা হয়েছে? বিনিতা কপাল কুঁচকে তাকালো, গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো। মনে হয় না। ও, হয়তো মনের ভুল। সরি, বাই দ্য ওয়ে, আমি রূপন্তীর কাজিন। ও আচ্ছা। ছোট্ট করে বলল বিনিতা। ছেলেটা একটু হালকা ভঙ্গিতে হাসলো। আপনার নামটা জানতে পারি? বিনিতা আবার স্পষ্টতই বিরক্ত হলো, তবে চেহারা প্রকাশ করলো না। বিনীতা। আর আমি এখানে একটু ফ্রেশ এয়ার নিচ্ছিলাম, প্লিজ একা থাকতে দিলে ভালো হয়। ছেলেটা হালকা হেসে বলল। আরে না না, বুঝতেই পারছি আপনি একটু অন্যরকম, চুপচাপ ধরনের। আমার এরকম মানুষদের বেশ ভালো লাগে। কথা শেষ হওয়ার আগেই কারো ছায়া এসে পড়লো ওদের মাঝে। একটা গম্ভীর কণ্ঠ শুনলো বিনিতা। বিনিতা, আপনাকে খুঁজছিলাম। ও মাথা ঘুরিয়ে তাকালো। অর্ণব। অর্ণব ছেলেটার দিকে একবার তাকালো, ঠোঁটের কোনায় খেলে গেল পাতলা একটা হাসি দেখা। তারপর বিনিতার চোখে চোখ রেখে সহজ গলায় বলল। এসো। তারপর এক পলক ছেলেটার দিকে তাকালো। এক্সকিউজ আস ব্রাদার। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বিনিতার হাতটা ধরলো ও। বিনিতা থমকে গেল খানিকটা। ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে অপ্রস্তুত ভঙ্গিতে, কিছু বলার চেষ্টা করছিল বোধহয়, কিন্তু অর্ণব আর একবারও মাথা ঘোরালো না ওদিকে। বিনিতাকে নিয়ে ধীরে ধীরে হাঁটা দিল ও। চাঁদের মৃদু আলো আর ফেরি লাইটস এর কৃত্রিম আলোয় আলোকিত ছাদের প্রান্তে হেঁটে যেতে যেতে অর্ণব মৃদু স্বরে বলল। এসব ব্রাদারদের আমি খুব একটা পছন্দ করি না। বিনিতা একটু হেসে বলল। তবে আপনি বেশ ভালো সামলালেন, থ্যাঙ্কস। অর্ণব ওর দিকে না তাকিয়ে বলল। এখানে থ্যাঙ্কস বলার কি হলো? আমার বউকে কেউ বিরক্ত করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? সেটা তো সম্ভব না, তাই না? অর্ণবের আচমকে এমন বউ সম্বোধনে বিনিতার লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। অর্ণব হঠাৎ বলল। জানেন, লজ্জা পেলে আপনার ফুলগুলো গাল দুটো এমন কেউ দেখায়, মনে হয় টুপ করে খেয়ে ফেলে। বিনিতা চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ও যেন বিশ্বাসই করতে পারছে না অর্ণব এমন ভাবে কথা বলছে। আপনি আপনি কি বললেন? অর্ণব কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল। একদম সত্যি কথা বলেছে। আমার তো অনেক কষ্ট করে নিজেকে সামলাতে হয়, আপনি জানেন না? বিনিতার গাল টুক করে লাল হয়ে গেল এবার। কি বলবে ভেবে পেল না, তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। অর্ণব ওর লজ্জায় পলাশ রঙা হওয়া মুখটা দেখার লোভ সামলাতে পারলো না, তাই কোনো একটা ছুতো ধরে বলল। বিনিতা, আপনার কপালের টিপটা মনে হয় একপাশে সরে গেছে, দেখি। বিনিতা অবাক হয়ে তাকালো। তাই? অর্ণব ওর মুখের কাছে ঝুঁকে এলো, চোখ রাখলো ওর কপালে, তারপর খুব যত্ন করে ওর কপালের টিপটা তুলে আবার পরিয়ে দিল আগের জায়গায়। তারপর ফিসফিস করে বলল। এবার ঠিক আছে, বউ বউ লাগছে। কিরে বেটা, আমার বিয়েতে এসে নিজের রোমান্স শুরু করে দিয়েছিস? সাফিনের গম্ভীর কণ্ঠস্বরে ধ্যান ভাঙলো দুজনে। বিনিতা চমকে একপাশে সরে গেল, আর অর্ণব কাঁধ ঝাঁকিয়ে দুষ্টু হেসে বলল। তুই তো বলেছিলি জীবনের স্পেশাল মুহূর্তগুলো মন দিয়ে উপভোগ করতে হয়, সেটাই করছিলাম। আচ্ছা, আমার বিয়েতে রোমান্স করতে হলে নিউলি ম্যারিড কাপলদের জন্য আলাদা কর্নার দেই নাকি? রূপন্তী পেছন থেকে এসে যোগ দিল। প্রাইভেট রোমান্স জোন। অর্ণব এক ভ্রু তুলে তাকালো। জোন টোন লাগবে না, প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ কর বেটা, বাসায় যাব। ওহো, দেরি হয়ে যাচ্ছে বিয়ে আমার, অথচ রোমান্স করার জন্য অধৈর্য হয়ে গেছিস তুই। কি আশ্চর্য, তুই তো এমন ছিলি না। এ কি অধপতন হলো তোর? ভ্রু নাচাতে নাচাতে বলল সাফিন। অর্ণব চোখ পাকালো। চুপ করবে আদব, আমার বউ লজ্জা পাচ্ছে, দেখতে পাচ্ছিস না?
রূপন্তী কনুই দিয়ে সাফিনকে খোঁচা দিল। চলো চলো, ওদের একটু স্পেস দিই। দেখছো না, বিনিতা লজ্জায় রীতিমতো লাল নীল হয়ে যাচ্ছে। রূপন্তীরা চলে যেতেই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকালো বিনিতা। কোমরে দুহাত রেখে শাসনের সুরে বলল, এটা কি হলো? এরকম নির্লজ্জ কথাবার্তার মানেটা কি? অর্ণব নাকি ভয় পাওয়ার ভান করলো। আমি আবার কি করলাম? বউকে একটু ভালোবেসে দেখলে যদি নির্লজ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা। বিনিতা গম্ভীর মুখে তাকিয়ে রইল, কিন্তু চোখের কোণায় লুকানো হাসিটা প্রায় ধরা পড়েই যাচ্ছিল ওর। অর্ণব এবার একটু কাছে এগিয়ে এসে চোখ টিপে বলল, প্রোগ্রাম তো প্রায় শেষ, চলেন বাসায় যাই। বিনিতার মুখে তখনও রাগ মিশ্রিত লজ্জার ছায়া। নির্লজ্জ লোক। মুখ ঘুরিয়ে ফিসফিসিয়ে বলল, তারপর অর্ণবের দিকে ঘুরে তাকালো। আপনি একদমই আগের মতো নেই, জানেন? অর্ণব হাসলো চুপচাপ, তারপর হাসি বন্ধ করে এক হাত পকেটে ঢুকিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল। ইটস কল্ড দ্য সাইড এফেক্ট অফ ম্যারিড লাইফ। বিনিতা হেসে ফেললো এবার। অর্ণব তখন আবার বলল, প্রোগ্রাম প্রায় শেষ, চলেন ম্যাডাম, আজকে রাতের শেষটুকু একটু স্পেশালভাবে কাটাতে চাই। অর্ণবের কথা মুখ লুকিয়ে হেসে ফেললো বিনিতা। কিছু না বলে ওর বিশাল হাতটা নিজের হাতের ছোট্ট মুঠোয় নিয়ে টেনে ধরলো, যেন নিঃশব্দে বোঝাতে চাইছে, চলো আর দেরি নয়। রাতের শহর তখন অনেকটাই নীরব। দূর থেকে কিছুক্ষণ পর পর ভেসে আসছে দুই একটা গাড়ির শব্দ। শহরের ব্যস্ততা যেন আর ঝিমিয়ে পড়েছে বড্ড তাড়াতাড়ি। গাড়িতে বসে অর্ণব বিনিতার দিকে একবার তাকিয়ে বলল, কোথায় যাবেন বলেন মিসেস অর্ণব? বিনিতা জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বাতাসে ওর চুল উড়ছে অল্প অল্প, ঠান্ডা বাতাসটা বেশ ভালো লাগছে। বাতাসে ওর শাড়ির আঁচলটা খানিকটা এলোমেলো হয়ে গেছে। আঁচলটা ঠিক করতে করতে ও বলল, হুম, দূরে কোথাও যেতে ইচ্ছে করছে, নিরিবিলি কোনো জায়গায়, যেখানে শুধু আমি, আপনি আর নিস্তব্ধতা। অর্ণব হেসে গিয়ার চেঞ্জ করলো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে লং ড্রাইভের নাম করে একটা ছোট্ট মুন্ডেড প্ল্যান হয়ে যাক। গাড়ি শহরের আলো আঁধারের ভেতর দিয়ে ছুটে চলল। গাড়ির এফএমটা অন করলো অর্ণব। একটা পুরনো রোমান্টিক বাংলা গান চলছিল তখন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অর্ণব বিনিতার দিকে এক পর তাকালো, তারপর সামনের দিকে দৃষ্টি ফেলে বলল, এই রাতটা শুধু আমাদের, তাই না? বিনিতা মাথা হেলিয়ে বলল। হুম, শুধু আমাদের। অর্ণব এক হাতে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাতে বিনিতার হাতটা আস্তে করে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পড়লো। গানটা বাজছে তখনও। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিনিতা জানালা থেকে মুখ ঘুরিয়ে এবার চোখ রাখলো অর্ণবের দিকে। হঠাৎ করেই সময়টা যেন খুব ধীরে চলতে শুরু করলো। গাড়ি তখন জানালার বাইরের আলো আঁধারের গাছপালা, হলদে নিয়ন বাতি আর হালকা কুয়াশার মতো ধোয়া ধোয়া বাতাসকে পেছনে ফেলে এগিয়ে চললো কোনো এক নিরিবিলি প্রান্তে, যেখানে কথার প্রয়োজন হয় না, শুধু দুজন মানুষের উপস্থিতিই যথেষ্ট। গাড়িটা এসে থামলো বুড়িগঙ্গা নদীর কোনো এক নির্জন মোহনায়। চারপাশে তখন কঠিন নিস্তব্ধতা। সে নিস্তব্ধতার বুক চিরে শোনা যাচ্ছে বাতাসের শো শো শব্দ আর নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ ধ্বনি। দূরের আলো ঝাপসা, মাথার উপর আকাশটা যেন বিছিয়েছে নীলচে কালো রঙের চাদর। তার মাঝখানে টিম টিম করে জ্বলছে শত শত তারকাবাজি। অর্ণব গাড়ির দরজা খুলে বিনিতার দিকে হাত বাড়িয়ে দিল। হাতটা ধরে বলল, বিনিতার চুলগুলো এলোমেলো হয়ে গেছে নদীর পাড়ে ঠান্ডা বাতাসে। অর্ণব ওর কপালের উপর উড়ে আসা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, এই পরিবেশটা ঠিক আপনার মতোই শান্ত আর ভয়ঙ্কর সুন্দর। বিনিতা একটু হেসে মুখ ফিরিয়ে নিল। তারপর নদীর ধারে পাথরের উপর বসে পড়লো ওরা। বিনিতার সাদা পর হলুদ রঙের শাড়ির আঁচলটা দুলছে বাতাসে। অর্ণব ওর কাঁধে আলতো করে বিনিতার মাথাটা তুলে রাখলো। সময় যেন থমকে গেছে এই মুহূর্তটায়। কেউ কোনো কথা বলছে না, কিন্তু দুজনেই যেন শুনতে পাচ্ছে একে অপরের নিঃশ্বাসের ছন্দ আর হৃদস্পন্দনের ধ্বনি। হঠাৎ অর্ণব নিচু গলায় বলল, আমি যদি বলি এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয় মুহূর্ত, আপনি কি বিশ্বাস করবেন? বিনিতা ওর মতো করে ফিসফিস করে বলল, হয়তো, কারণ আমারও ঠিক একই রকম লাগছে। অর্ণব ওর হাতটা আরেকটু শক্ত করে ধরলো। নদীর পানিতে চাঁদের আলো পড়ে পানিগুলো চিকচিক করছে, আর সেই আলোর ছায়া পড়েছে ওদের চোখে, গালে আর এক মুঠো ভালোবাসায়। হঠাৎ করে অর্ণব আবার বলল, টুডে ইউ আর অ্যাকচুয়ালি লুকিং লাইক আ রিয়েল সানফ্লাওয়ার।
বিনিতার মুখে মৃদু বিস্ময়ের হাসি ফুটে উঠল। কাঁধ থেকে মাথা তুলে অর্ণবের চোখে চোখ রেখে ও বলল, সানফ্লাওয়ার কেন? রোদ কোথায় দেখলেন এখানে? অর্ণব বিনিতার চোখের দিকে তাকালো গভীরভাবে, একটু থেমে বলল, এই হলুদ শাড়িটা রোদের মতো আভা ছড়াচ্ছে আপনার গায়ে। আপনার দিকে তাকালে আমার সব ক্লান্তি সরে যায়, মন ভালো হয়েছে। সানফ্লাওয়ার যেমন সূর্যের দিকে মুখ করে থাকে, তেমনি আমি আপনার দিকে তাকিয়ে থাকলে শান্তি পাই। বিনিতার গাল দুটো এবার রোদের মতোই লালচে হয়ে উঠল। হঠাৎ একটুও না ভেবে ও বলল, এসব কথা আরো মেয়েকে বলেছেন আপনি? অর্ণব হেসে ফেলল, মাথা নাড়ল ধীরে ধীরে। না, এইসব কথা শুধু একজনকে বলা যায়, যার জন্য এগুলো সত্যি, আর সেটা হলো আপনি। বিনিতার চোখে তখন জল টলমল করে উঠেছে। অর্ণব সেটা দেখে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখন কেঁদেই ফেলবেন? বিনিতা চোখে পানি নিয়েই হেসে ফেলল। আজকে কেমন যেন রূপকথার গল্পের মতো লাগছে সবকিছু। আমি চাই না এই মুহূর্তটা কখনো শেষ হোক। অর্ণব ওর কাঁধে বিনিতার মাথাটা রাখলো, আবার আস্তে করে ওর চুলের বাজে ঠোঁট ছোঁয়ালো। এই রাতটা শেষ হলে আমাদের ভেতরে অনুভূতিটা থেকে যাবে আজীবন। চাঁদের আলো তখন নদীর পানিতে এক ফালি মায়াবী রেখা হয়ে দুলছে, যেন দুজন মানুষের নিঃশব্দ ভালোবাসা ছুঁয়ে যাচ্ছে সেই নদীর মন। বহুক্ষণ চুপচাপ বসে থাকার পর বিনিতা বলল, চলেন না নদীর পাড় ধরে একটু হাঁটি। অর্ণব ওর দিকে তাকিয়ে মাথা নাড়লো। ওরা দুজনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নদীর পাড় ধরে ছোট্ট একটা কাঁচা পথ বয়ে গেছে দূর পর্যন্ত, যেখানে শহরের আলো আর পৌঁছায় না, কেবল চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে ঝরে পড়ে পথের উপরে। নদীর ধারে বাতাসটা একটু বেশি ঠান্ডা। বিনিতার শাড়ির আঁচল আবারও বাতাসে উড়ছে। অর্ণব ওর পাশে পাশে হাঁটছে, মাঝে মাঝে তাকাচ্ছে, কিছু বলছে না। বিনিতার পা হঠাৎ থেমে গেল। ও আকাশের দিকে তাকালো। ওর চোখে তখন কুয়াশার মতো আবছা আবছা ছায়া। জানেন, আমি আগে কখনো এইভাবে হাঁটিনি কারো সঙ্গে, এমন রাত, এমন নিস্তব্ধতায়। আমার একটু ভয়ও লাগছে, আবার খুব ভালোও লাগছে। অর্ণব ওর দিকে এক পা এগিয়ে এসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। যতক্ষণ আমি আছি আপনার নিশ্চিন্ত। বিনিতার আকাশ থেকে দৃষ্টি সরিয়ে অর্ণবের দিকে তাকালো। কিছু না বলে ও হাত বাড়িয়ে চুপচাপ ধরলো অর্ণবের হাতটা। ওরা দুজন নদীর পাড় ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। চারপাশে কুয়াশার মতো আবছা আলো, দূরে শহর যেন এক রাশ নিস্তব্ধতায় ঢাকা। হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করলো। নদীর উপর দিয়ে বয়ে আসা বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল আরো। একটু পরে বিনিতা বলল, শুনছেন, মনে হচ্ছে বৃষ্টি আসছে। অর্ণব একটু থেমে বাতাসে কান পাতলো, তারপর হেসে বলল, হুম, বাতাসটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে নেমে এলো টুপটাপ ফোঁটা। নদীর পাড়ের বালির উপর গাছের পাতায় দুজনের গায়ে ঝিরঝিরে বৃষ্টির মিষ্টি ঘ্রাণ মিশে গেল বাতাসে। অর্ণব হাত বাড়িয়ে বিনিতার আঁচলটা মাথার উপর তুলে দিল। তারপর দুজনেই দৌড়ে একটা পুরোনো ঘাটের ভাঙাচোরা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। ছাউনি বলতে কিছুই নেই, কেবল একপাশে একটা বড় গাছ, তার নিচে যতটুকু ঠাঁই পাওয়া যায়। অর্ণব বলল, এই মুহূর্তটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম। বৃষ্টি, আপনি আর এই নদী যেন কবিতা নিজের পায়ে হেঁটে এসে পাশে দাঁড়িয়েছে। বিনিতার গালের উপর গড়িয়ে পড়ছে পানির ফোঁটা, কপালের চুলগুলো ভিজে গিয়েছে। ও অর্ণবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কবিতা শুনবেন? অর্ণবর কপাল থেকে ভেজা চুলটা সরিয়ে দিল, তারপর মৃদু স্বরে বলল, শুনবো না? সেই কবে একবার কবিতা শুনিয়েছিলেন, মনে আছে? গোধূলি বেলা পার্কে বসে। বৃষ্টি তখনও পড়ছে ঝিরঝির করে। বিনিতা অর্ণবের চোখে চোখ রেখে আবৃত্তি করতে শুরু করলো। খুব কাছে এসো না কোনোদিন, যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। ওই চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে। মেঘের মেয়ে, অত কাছে এসো না কোনোদিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির, তার চেয়ে বরং দূরেই থেকো। যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ করা, রোদ্দুরের বুক থেকে উত্তাপ শীতলতা, থেকে উষ্ণতা প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ এতটা কাছাকাছি এসেছিল, বলেই দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।
নদীর ঢেউ, বেতার গলার মোহময় সুর আর বৃষ্টির শব্দ একসাথে মিলেমিশে যেন একটা অন্তরঙ্গ সুর তৈরি করেছে, যার ভিতর অর্ণব প্রায় ভেসে যাচ্ছিল এতক্ষণ ধরে। বিনিতা থামতেই হঠাৎ করে অর্ণব বলল। এই মুহূর্তটার নাম কি রাখবেন? বিনিতা একটু ভেবে বলল। হয়তো বৃষ্টিধারার পার। অর্ণব একটু চমকে তাকালো বিনিতার দিকে। ওর চোখে মৃদু বিস্ময় আর প্রশংসার ছায়া। তারপর ধীরে ধীরে বলল। যেখানে শব্দটা ভেসে যায় অনুভবের ভেতরে, আর অনুভবের দাঁড়িয়ে থাকে, মোহিত হয় কণ্ঠস্বরে। বৃষ্টি তখনও পড়ছে, একটানা ধীরে ধীরে। চারপাশে ধোয়া ধোয়া বাতাস আর হৃদয়ের মধ্যে গুড়ি গুড়ি জমে ওঠে চিরকালীন অনুভব, যেটা শুধুমাত্র জানে দুজন মানুষ। বাকিদের ভাষায় হয়তো সেটা কখনোই প্রকাশযোগ্য নয়। সাদা সোনালী আলোয় ভরা পুরো হল রুমটা। এক পাশে লাইট ডেকোরেটেড দেয়াল আর সেলফি বোর্ড, অন্য পাশে রাখা হয়েছে সাদা কভার দেওয়া প্লাস সোফা। কয়েকটা সোফার সামনে কাচের ছোট সেন্টার টেবিল, যার উপর ছোট ছোট ক্যান্ডেল হোল্ডার রাখা। সেখান থেকে হালকা হালকা সুগন্ধ ছড়াচ্ছে পুরো হল রুমে। সোফাগুলোর একটাতে বসে আছে রাহাত আর মিথিলা। তুহিনকে আপাতত আশেপাশে দেখা যাচ্ছে না। পাশের সোফায় বসে থাকা দুজন আত্মীয় পুরোনো দিনের গল্পে মেতে উঠেছে, মাঝে মাঝে চুমুক দিচ্ছেন ঠান্ডা পানিয়ে। বিয়ের প্রোগ্রাম শুরু হয়নি এখনো। একটা কোণার সোফায় হেলান দিয়ে বসে আছে বিনিতা। বিনিতা ক্যান্ডি পিঙ্ক কালার শাড়ি পরেছে আজ। তখনই অর্ণব দুটো কফি কাপ হাতে এগিয়ে আসে ওর দিকে। একটা কাপ ওর দিকে বাড়িয়ে দিয়ে বসে ওর পাশে। অর্ণবের পরনে ডার্ক ব্লু কুর্তার উপর লাইট অ্যাশ ওয়েস্ট কোট। অর্ণব বসতে না বসতেই রূপন্তীর এন্ট্রি হলো। পুরো হল রুম যেন থেমে গেল ওর উপস্থিতিতে। সবার দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে গেল ওর দিকে। বিনিতা উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল রূপন্তীর দিকে, মুখ ভর্তি হাসি নিয়ে তাকালো রূপন্তীর দিকে। রূপন্তীর পরনে অফ হোয়াইট জরি ওয়ার্কের লেহেঙ্গা, খোলা চুলে শোভা পাচ্ছে লাল গোলাপ। বিনিতা ফিসফিস করে বলল। তোকে একেবারে প্রিন্সেসের মতো লাগছে রূপু। রূপন্তী হেসে বলল। তোকেও, তুই আমার সবচেয়ে সুন্দর ব্রাইডমেড। দুজনেই হেসে জড়িয়ে ধরলো একে অপরকে। সাফিন অপেক্ষা করছিল রূপন্তীর এন্ট্রির জন্য। ও এসে পড়তেই সাফিন আর রূপন্তী একসাথে মঞ্চে উঠলো। পেছনে বেজে চলেছে গিটারের কর্ডে সাজানো ইনস্ট্রুমেন্টাল সুর। বিনিতা এসে অর্ণবের পাশে দাঁড়ালো, বলল। আজ শাফিন ভাইকে অনেক শান্ত লাগছে না? অর্ণব হেসে বলল। ভয় পাচ্ছে মনে হয়, অনেক নার্ভাস। বিনিতা কফিতে চুমুক দিয়ে বলল। রূপন্তীও আজকে চুপচাপ। অর্ণব ওর দিকে তাকিয়ে একটু থেমে বলল। সবচেয়ে চঞ্চল মানুষটা যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়ায়, তখন বোধহয় চুপচাপ হয়ে যায়, তাই না? বিনিতা হাসলো, চোখ নামিয়ে বলল। হয়তো চুপচাপ মানে ভয় নাও হতে পারে, কখনো কখনো খুব বেশি অনুভব করার জন্যেও হতে পারে। অর্ণব মাথা নেড়ে সম্মতি সূচক ভঙ্গিতে বলল। একদম। আজকে রূপন্তীর চোখে ঠিক সেই অনুভূতিটা ছিল, খুব গভীর, স্থির কিছু একটা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতেই সারা হলরুমে বয়ে গেল উষ্ণ হাসির ঢেউ। সাফিনা রূপন্তী অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে শুরু করলো। বিয়ের অনুষ্ঠান শেষের দিকে। রূপন্তী আর সাফিন এখন অতিথিদের সাথে ছবি তুলছে। বিনিতা একটু একা হয়ে বসেছিল সোফার এক পাশে। অর্ণব কিছুক্ষণের জন্য উঠে গেছে ওর পাশ থেকে। তখন কালকের ছেলেটা এসে দাঁড়ালো ওর সামনে, একটা হাসি দিয়ে বলল। হাই বিনিতা। হাই। বিনিতা সৌজন্যতামূলক হাসার চেষ্টা করলো। কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। আসলে শাফিন ভাইয়ের মা আপনাকে খুঁজছিলেন, আমাকে বললেন আপনাকে যেন ডেকে নিয়ে যাই। বিনিতা প্রথমে কিছুটা অবাক হলো। আমায় ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আসুন। বিনিতা এবার যেন দ্বিধায় পড়লো। ছেলেটা গায়ে হলুদের ঘটনার পর আর সামনে আসেনি, এখন এত স্বাভাবিকভাবে কথা বলছে। ও উঠে দাঁড়ালো। ছেলেটা ইশারা করলো সামনের দিকে। এই দিক দিয়ে গেলে শর্টকাট হয়। দুজনে একটা সাইড করিডোরের দিকে গেল। এদিকটায় আলো তুলনামূলকভাবে কম। একটু হেঁটে যেতেই বিনিতা চারপাশ দিকে থমকে দাঁড়ালো। এইদিকে তো কেউ নেই। বিনিতা সতর্ক গলায় বলল। ছেলেটা হালকা কেশে নিয়ে বলল। আসলে আমি একটু তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম।
তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে বিনিতা। আমি আসলে তোমাকে পছন্দ করি। ছেলেটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। একটু অদ্ভুত নিস্তব্ধতা জমলো চারপাশে। বিনীতা হতবাক হয়ে তাকালো ছেলেটার দিকে। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনি আমাকে এই কথা বলার জন্য এখানে ডেকে এনেছেন? ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। না মানে আর কিভাবে বলতাম, এত মানুষের মধ্যে একদমই সুযোগ পাচ্ছিলাম না তোমার সাথে কথা বলার, তাই। বিনীতা এবার ভালো করে তাকালো ছেলেটার দিকে। লিসেন, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আজকের দিনটা আমার বেস্ট ফ্রেন্ডের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আমি চাই না সেটা কোনোভাবে নষ্ট হোক, সো স্টে ইন ইউর লিমিট। ছেলেটা একটু থমকে গেল, তারপর আস্তে আস্তে মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠলো, যেটা বিনীতার ভালো লাগলো না একদমই। তুমি আসলেই বুঝতে পারছো না। ওর গলা একটু নিচু হয়ে গেল। আমি বলেছি আমি তোমাকে অনেক পছন্দ করি, একবার সুযোগ দাও তারপর। বিনীতা এবার সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ব্যবহার খুবই অস্বস্তিকর লাগছে আমার কাছে, আমি যাচ্ছি। ওর পেছন ঘুরে হাঁটতে শুরু করলো। মাত্র দু এক কদম এগোতেই পেছন থেকে হঠাৎ করে ছেলেটা ওর হাত চেপে ধরলো। তুমি কোথাও যেতে পারবে না। বিনীতা চমকে উঠে বলল। হাত ছাড়ুন, আপনি কি পাগল? ছেলেটার চোখ লাল হয়ে উঠেছে। সবাই ভাবে তুমি খুব ভালো ভদ্র মেয়ে, কিন্তু তুমি আসলে অনেক অহংকারী। তুমি কি ভাবছো আমি ঠাট্টা করছি? আমি তোমাকে এত পছন্দ করেছি, আর তুই আমায় নিয়ে খেলবি? কোনোদিনই কেউ আমাকে এভাবে রিজেক্ট করেনি। ছেলেটা এক ধাপ সামনে এগিয়ে আসতেই ঠাস করে একটা শব্দ হলো। বিনীতা সপাটে থাপ্পড় মেরেছে ছেলেটার গালে। ছেলেটা এক সেকেন্ড থমকে গেল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই কি ভাবছিস আমাকে এইভাবে অপমান করে তোকে চলে যেতে দেবো? ঠিক ওই সময় হঠাৎ করে করিডোরের পিছন দিক থেকে একটা শব্দ হলো, যেন কেউ এগিয়ে আসছে এদিকেই। ছেলেটা থেমে গিয়ে আশেপাশে তাকালো, তারপর হঠাৎ করে একটা ঝটকায় ঠেলে ওকে পেছনের কোনায় একটা রুমের দিকে নিয়ে যেতে চাইলো, সম্ভবত স্টোর রুম। রুমের দরজাটা ছিল আধো খোলা। বিনীতা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু একটা শক্ত সামর্থ্যবান পুরুষের শক্তির কাছে পেরে উঠলো না। ছেলেটার চোয়াল শক্ত, দৃষ্টি ভয়ঙ্কর। রুমের ভেতরে ঢুকে ছেলেটা একটা ধাক্কা দিয়ে বিনীতাকে একপাশে দেয়ালে চেপে ধরলো। তুই যদি আমার না হোস আমি কাউকেই তোর পাশে দাঁড়াতে দেব না। বিনীতার নিঃশ্বাসটা আটকে গেল হঠাৎ। ও একবার দরজার দিকে, একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। আমায় ছাড়ুন প্লিজ। ছেলেটা আবার হিংস্র ভঙ্গিতে ওর হাত চেপে ধরে মুখের একদম কাছে এসে ফিসফিস করে। এত সহজে ছাড়বো না আজ। বিনীতার গলা শুকিয়ে এসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। বুক ধড়ফড় করছে, পুরো শরীর কাঁপছে থরথর করে। চোখ দুটো শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চোখের সামনে নেমে আসছে ঘন অন্ধকার। দেয়ালের এক পাশে হেলে পড়ে গেল ও। ছেলেটা থমকে গেল যেন। এই এই কি হলো? ঠিক আছে তুমি? এই মেয়ে। ঠিক সেই সময় পেছন থেকে শোনা গেল একটা মেয়ের গলা। বিনিতা, তুই এখানে আছিস? ছেলেটা চমকে উঠলো, মুহূর্তের মধ্যে ভেবে পেল না কি করবে। পেছন থেকে আবার সেই গলা শোনা যাচ্ছে, এবার যেন আরো কাছে। বিনিতা! ছেলেটা দ্রুত চারপাশে তাকালো, তারপর দৌড়ে বের হয়ে সরে গেল পাশের করিডোর ধরে। মিথিলা ছুটে এসে থমকে দাঁড়ালো। বিনিতা! ওর গলা কেঁপে উঠলো। দেয়ালের গায়ে হেলে পড়ে আছে বিনীতা। মুখ কাগজের মতো সাদা, ঠোঁট শুকনো, নিঃশ্বাস যেন আটকে আছে ওর। মাটিতে বসে ওর হাত ধরে ঝাঁকালো মিথিলা। বিনিতা, চোখ খোল, কি হয়েছে তোর? বিনু, আমার দিকে তাকা, দেখ আমি এসেছি। বিনীতার চোখ দুটো আধ বোঝা, শরীরটা কাঁপছে হালকা হালকা। ঠোঁট নাড়ার চেষ্টা করলো, কিন্তু শব্দ বের হলো না। মিথিলা ওর কাঁধে হাত রাখলো, অন্য হাত ওর ঠান্ডা হয়ে যায় হাত দুটোর উপর। বিনু, দেখ এদিকে, আমার দিকে, আমি এসেছি। তারপর চারপাশে তাকিয়ে চিৎকার করলো। কেউ আছেন? কেউ আসুন প্লিজ। ও গড, কি করব আমি এখন? তারপরেও যেন হঠাৎ করে মনে পড়লো অর্ণবের কথা। দ্রুত অর্ণবের নম্বরে কল দিল। শোবার ঘরের মতো করে সাজানো একটা ছোট্ট কক্ষ, বিছানার উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে বিনীতা। মিথিলা আর রূপন্তী ছলছল চোখে দাঁড়িয়ে আছে একপাশে। অর্ণব বিনীতার হাত দুটো ধরে রেখেছে, পাগলের মতো চুমু খাচ্ছে ওর সারা মুখে। বেনি, বেনি, চোখ খোলো প্লিজ, আমার দিকে তাকাও। ওর কণ্ঠ কেঁপে উঠলো, গলা শুকিয়ে কাঠ। সাফিন ওর কাঁধে হাত রাখলো। দেখি সর,
আমাকে চেক আপ করতে দে। কি হয়েছে ওর? শাফিন, বল, ওর কি হয়েছে? ও দেখাচ্ছে না কেন? সাফিন অর্ণবকে সরিয়ে বলল, দেখি সর, তুই একজন ডাক্তার হয়ে যদি এইভাবে এমন করিস তাহলে কিভাবে হবে? চেক আপ করতে দে। সাফিন একটা চেয়ার টেনে বিছানার পাশে বসলো। অর্ণব বিনিতার হাতটা ছাড়লো না, ধরে রাখলো শক্ত করে। সাফিন ওর কপালে হাত রাখলো, স্টেথোস্কোপ বের করলো বক্স থেকে। কমিউনিটি সেন্টারের লোকেরা কিভাবে কিভাবে যেন সবকিছু ম্যানেজ করে ফেলেছে। রূপন্তী কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, ও ও ঠিক আছে শাফিন? সাফিন খুব মনোযোগ দিয়ে বিনিতার শ্বাস প্রশ্বাস শুনলো। স্টেথোস্কোপ সরিয়ে নিয়ে ওর পালস দেখলো, কপালে ভাঁজ পড়লো ওর, কিন্তু তখনই কিছু বললো না ও। রূপন্তী আবারও জিজ্ঞেস করলো, গলা যেন রুদ্ধ হয়ে আসছে। শাফিন প্লিজ কিছু বলো, ওর কি হয়েছে? সাফিন এবার নিঃশ্বাস ফেললো, তারপর চোখ তুলে তাকালো। ওর পালস খুব দুর্বল, শ্বাস নিচ্ছে খুব ধীরে ধীরে। এটা প্যানিক অ্যাটাকের পরম পর্যায়, খুব খারাপভাবে ট্রিগার হয়েছে। এমন হলে কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। মিথিলা চোখের পানি মুছতে মুছতে বলল। তাহলে এখন কি করতে হবে? সাফিন বলল, আমি ওকে স্যালাইন দিচ্ছি। আমরা ভাগ্যবান এখানে যে ছোট্ট ফার্স্ট এইড রুমটা ছিল সেখানে বেসিক কিছু স্টক ছিল। আমি যত দ্রুত সম্ভব স্টাবিলাইজ করার চেষ্টা করছি। তারপর সিচুয়েশন ইমপ্রুভ না হলে হসপিটালে নিতে হতে পারে। অর্ণব নিঃশ্বাস নিতে পারছে না যেন, ওর হাত কাঁপছে, তবুও বিনিতার হাত ছাড়ছে না। ওর গলা কেঁপে উঠে বলল, আমি আমি কেন চোখে একা রেখে গেলাম? শাফিন, ও আমাকে বলতেও পারলো না কিছু। সাফিন তাকিয়ে রইলো অর্ণবের দিকে, তারপর একটু কড়া স্বরেই বলল, তুই আগে শান্ত হয়ে বস তো। তুই এভাবে অস্থির হলে আমি কাজ করব কিভাবে? অর্ণব থেমে গেল, চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে। ধীরে ধীরে ও বিছানার পাশে মেঝেতে বসে পড়লো। এক হাতে এখনো বিনিতার হাত আঁকড়ে ধরা, অন্য হাতে কপাল চেপে ধরেছে ও। সাফিন এবার তাড়াতাড়ি কাজ শুরু করলো। স্যালাইনের লাইন সেট করে ইনজেকশন পুশ করলো, ব্লাড প্রেশার চেক করলো। প্রেশারও একটু লো, কিন্তু স্যালাইন দেওয়ার পর একটু রেসপন্স করছে। রূপন্তী তখনও চুপচাপ বসে। মিথিলা ওর কাঁধে হাত রাখলো। একটুও চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমরা তো জানি বিনিতা কতটা স্ট্রং। অর্ণব বিনিতার মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। একবার আমার দিকে তাকাও প্লিজ, সানফ্লাওয়ার। ঘরের বাতাস ভারী হয়ে আছে, সবার মধ্যে এক রাশ ভয়, ব্যাকুলতা আর নিঃশব্দ প্রার্থনা। কিছুক্ষণ পর হালকা করে বিনিতার চোখের পাতাগুলো কেঁপে উঠলো, তারপর অনেক কষ্টে সামান্য খুললো চোখ দুটো। অর্ণব সামনে ঝুঁকে এলো। বিনি, বিনিতার ঠোঁট নড়লো সামান্য, যেন কিছু বলার চেষ্টা করছে। অর্ণব, একটা নিস্তেজ শব্দ, কিন্তু তাতেই যেন পুরো ঘরের হাওয়া বদলে গেল। অর্ণব নিঃশ্বাস ছেড়ে দিল, যেন বুকের ভিতর জমে থাকা ভারী বোঝা বেরিয়ে গেল এক মুহূর্তে। ও বিনিতার কপালে চুমু খেলো আলতো করে, তারপর খুব নিচু স্বরে বলল। ঠিক আছে এখন? সাফিন বলল, সেন্স ফিরেছে, ভয় পাওয়ার কিছু নেই। এখন ওর রেস্ট দরকার। স্যালাইন শেষ হোক, তারপর দেখছি। রূপন্তী আস্তে আস্তে বলল। আমি ভাবতেই পারছি না এমন কি হলো যে ওর এই অবস্থা হলো। অর্ণব চোখ নামিয়ে থমথমে গলায় বলল। আমি জানি না, কিন্তু জেনে নেবো খুব তাড়াতাড়ি। তখনকার কথা মনে পড়তে বিনিতা কেঁপে উঠলো। অর্ণব ওর হাত আঁকড়ে ধরলো শক্ত করে। এখানে আমরা সবাই আছি সানফ্লাওয়ার, ভয় পেও না। সাফিন এবার সবার উদ্দেশ্যে বলল। আমরা এখন বাইরে যাই, চলো। ওরা দুজন কিছুক্ষণ একা থাকুক। রূপন্তী একবার বিনিতার দিকে তাকালো, তারপর মিথিলার হাত ধরে বলল। চল মিথিলা, আমরা একটু বাহিরে যাই, অর্ণব ভাই আছে এখানে। মিথিলা মাথা নেড়ে রূপন্তীর সাথে রুম থেকে বেরিয়ে গেল চুপচাপ। সাফিন দরজা বন্ধ করার আগে পেছনে ফিরে তাকিয়ে বলল। অর্ণব, কোনো সমস্যা হলে ডাকিস, আমি বাইরে আছি। অর্ণব শুধু মাথা হেলিয়ে সাড়া দিল, ফিরে তাকালো না। ওর চোখ তখনও নিবদ্ধ বিনিতার উপর। ঘরের দরজা বন্ধ হয়ে যেতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল, শুধু স্যালাইনে ফোটা ফোটা শব্দ আর বিনিতার নিঃশ্বাসের আওয়াজ। অর্ণব মেঝে থেকে উঠে বিনিতার মাথার পাশে বসলো। আস্তে আস্তে ওর চুলগুলো সরিয়ে দিল কানের পেছনে, তারপর ওর হাতটা নিল নিজের দু হাতের ভিতর। তুমি জানো আমি কি ভয় পেয়েছিলাম?
বিনিতা ওর দিকে তাকিয়ে আছে নিস্তেজ চোখে। মলিন হেসে বলল, এখন ঠিক আছি আমি। অর্ণব বসে মলিন হাসিটার ভেতরেও অদ্ভুত এক কোমলতা খুঁজে পেল, যেন ঝড়ের পরে রোদ উঠেছে। ওর বুকের মধ্যে জমে থাকা হাজারটা ভয় আর ব্যথা হঠাৎ করেই যেন গলে গেল একটু করে। অর্ণব মাথা ঝুঁকিয়ে ওর কপালে চোখে হাতে একের পর এক ছোট ছোট চুমু দিয়ে যেতে লাগলো নিঃশব্দে। ওর ঠোঁট বিনিতার কানের কাছে গিয়ে থেমে গেল। ফিসফিস করে বলল, কি হয়েছিল আমাকে বলো বিনি, আস্তে আস্তে বলো, আমি শুনছি। আর একটু ভয় নেই তোমার? বিনিতার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। অর্ণব সেটা নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে আদরে কণ্ঠে বলল, ভয় পেও না, আর আমি আছি তো। চুল সরিয়ে আবারও কপালে একটা চুমু দিল অর্ণব। বিনিতার চোখ আবারও ভিজে উঠলো ধীরে ধীরে। অনেকক্ষণ সময় নিল, তারপর ওর ঠোঁট নড়লো সামান্য। ওই কালকের ছেলেটা। কালকের ছেলেটা কি বলো? কপালে ভাঁজ ফেলে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো অর্ণব। আমায় বলেছে যে শাফিন ভাইয়ের মা আমায় ডাকছে। তারপর আমাকে নিয়ে পেছনের করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে থেমে দাঁড়িয়ে বলে যে আমাকে নাকি পছন্দ করে। চোখ নামিয়ে রুদ্ধস্বরে বলল বিনিতা। এতটুকু শুনতেই অর্ণবের চোয়াল শক্ত হলো। তারপর? তারপর আমি চলে আসতে যাচ্ছিলাম, তখন আমার হাত টেনে ধরে তারপর আমি একটা চড় মেরেছি। কান্না চেপে বলতে বলতে ওর কণ্ঠ কেঁপে যায়। এক হাতে শক্ত করে আঁকড়ে ধরে আসে অর্ণবের হাতটা। তখনই পেছনের দিকে কারো পায়ের শব্দ হচ্ছিল, আর ওই ছেলেটা আমায় টেনে পাশে স্টোররুমের মতো একটা জায়গায় ওখানে নিয়ে গিয়েছিল। অর্ণব এবার দাঁতে দাঁত চাপলো। চোয়াল শক্ত হয়ে গেছে ওর, চোখ রক্তিম হয়ে উঠেছে, কপাল ঘামছে ক্রমশ। তারপর কি করেছে? বিনিতে চুপ করে থাকবে না, তাড়াতাড়ি বলো। বিনিতা চোখ বুজে ফেলেছে, ঠোঁট শুকিয়ে গেছে ওর, গলার স্বর প্রায় নিঃশব্দ। তারপর আমার আর কিছুই মনে নেই। কেউ একজন চলে আসে, ছেলেটা পালিয়ে যায়। অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকলো। ওর চোখে আগুন যেন জ্বলছে, মুখের পেশিগুলো কাঁপছে ভয়াবহ রাগে। কিন্তু বিনিতার অবস্থা দেখে নিজেকে জোর করে শান্ত করলো। কাপা হাতে বিনিতার কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল একবার। গভীর শ্বাস নিল রাগটা ঠান্ডা করতে। চোখ দুটো ধীরে ধীরে নরম হয়ে এলো ওর। মাথা ঝুঁকিয়ে বিনিতার ঠোঁটে চুমু খেলো আলতো করে। তুমি এখন সেফ, আমি আছি তো না? আর কেউ তোমার গায়ে হাত দেবে না। ওই বাচ্চাটাকে তো আমি দেখে নেব। বিনিতার চোখ বেয়ে আবারও নীরব অশ্রু গড়ায়। অর্ণব ওর কপালে মুখ ঠেকিয়ে রাখে নিঃশব্দে। ওরা দুজন মিশে থাকে একই নিঃশ্বাসে, যেন বাইরের শব্দ থেমে গেছে, রয়ে গেছে শুধু এই নিস্তব্ধ আশ্রয়। আকাশটা তখন ধূসর নীল। পশ্চিমের আকাশে সোনালি আলো ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে। ঢাকার সড়কগুলো ডুবে ডুবে গেছে সন্ধ্যার ভিড়ে। হাসপাতালের ব্যস্ত দীর্ঘ শিফট শেষে অর্ণব হাঁটছে একটু ধীরে ধীরে। এক হাতে স্টেথো ঝুলছে, আর এক হাতে ধরা একটা ছোট্ট কাগজে মোড়ানো রজনীগন্ধার মালা। আজ খুব হঠাৎ করে মনে পড়েছিল বিকেলে বিনিতা একবার বলেছিল, ফুলের গন্ধ আমার খুব প্রিয় জানো। মনে হয় একটাই গন্ধ আছে যা সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এটুকু মনে পড়তেই ওর মন ঠিক করেছিল আজ কিছুতেই খালি হাতে ফিরবে না ও। একটা ঝিরঝিরে বাতাস বয়ে যাচ্ছে চারপাশে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মালাটা হাতে নিয়ে একবার গন্ধটা শুকলো। ডোরবেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো বিনিতাকে চমকে দেওয়ার। 1 মিনিটের মাথায় বিনিতা এসে দরজা খুললো। দরজা খুলে অর্ণবকে জড়িয়ে ধরতে গেল। অর্ণব তৎক্ষণাৎ পিছিয়ে গেল 2 কদম। সানফ্লাওয়ার। বিনিতা ভুলেই বসেছিল। অর্ণব হসপিটাল থেকে ফিরলে ওকে ছোঁয়ার ব্যাপারে অর্ণবের কঠোর নিষেধাজ্ঞা। ওকে কতবার বলেছে আমি হসপিটাল থেকে ফিরলে আমার কাছে আসবে না, কত রকম জার্মস থাকে। ভেতরে ঢুকতে ঢুকতে বলল অর্ণব। জানি, সরি। বিনিতা একপাশে সরে ওকে ঢোকার জায়গা করে দিল। অর্ণব ওর কাছে এগিয়ে এলো, তারপর এক হাতে ট্রেটোটা নামিয়ে রাখলো টেবিলের উপর, অন্য হাতে ওর দিকে মালাটা বাড়িয়ে দিল। দেখো কি এনেছি তোমার জন্য। বিনিতা অবাক চোখে তাকিয়ে রইল ওর দিকে। রজনীগন্ধার মালা? ও ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠলো হাসির রেখা। অর্ণব মাথা ঝাঁকালো, তারপর বলল, আজকে একটু শাড়ি পরবে বিনি? বিনিতা অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। এখন এই সন্ধ্যাবেলা? অর্ণব হাসলো। প্লিজ। বিনিতার ঠোঁটের কোণের হাসিটা আরেকটু চওড়া হলো। তারপর কিছু না বলে ঘরের ভেতরে চলে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নিন জনাব। অর্ণব ওয়াশরুম থেকে বের হতে দেখলো বিনিতা শাড়ি কুচি করার জন্য চেষ্টা করছে।
খট করে অষ্টমের দরজা খুলে যাওয়ার শব্দ শুনে ও তাড়াতাড়ি করে উল্টো ঘুরে দাঁড়ালো। এই আমার হয়নি তো এখনো। আপনি বের হয়েছেন কেন? ভেতরে যান। অর্ণব ওর দিকে এগোলো ধীরে ধীরে। ওর সামনে গিয়ে দাঁড়াতেই বিনিতার হাত ফসকে পড়ে গেল গোছানো কুচিগুলো। চোখ গোল গোল করে তাকালো। আ- আপনাকে না ওয়াশরুমের ভেতরে থাকতে বললাম? আপনি এখানে কি করছেন? অর্ণব ওর দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিল। চোখে খেলা করছে দুষ্টুমির ঝিলিক। শাড়িটা আমি পরিয়ে দিই। হ্যাঁ? বিনিতা হা করে তাকালো ওর দিকে। বলেছে আমি পরিয়ে দিই। না, আমি পারবো। বিনিতার মুখ লাল হয়ে উঠেছে ততক্ষণে। ও অস্থির হাতে শাড়িটা আবার গোছানোর চেষ্টা করতে করতে বলল। অর্ণব এক পা এগিয়ে এসে নিচু হয়ে শাড়ির খসে পড়া কুচিগুলো তুলতে তুলতে বলল। পারবে না, আমি করে দিচ্ছি। বিনিতার নিঃশ্বাস আটকে এলো এক মুহূর্তের জন্য। কি করতে চাইছে অর্ণব? অর্ণব কুচিগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। গোছাতে গোছাতে বলল। চুপ করে দাঁড়াও, নড়াচড়া করলে পারফেক্ট হবে না। বিনিতার লাল টুকটুকে গাল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো অন্যদিকে মুখ করে। আঁচলটা সরাও, এগুলো গুছে দে। বিনিতা চমকে তাকালো ওর দিকে। আমায় দিন, আমি নিজেই পারবো। নিচু স্বরে বলল। অর্ণব ওর চোখের দিকে তাকিয়ে এক মুহূর্ত থামলো। তারপর ঠোঁটের কোণে একরাশ দুষ্টু হাসি ফুটিয়ে বলল। পারবে জানি, কিন্তু আজকে আমি করতে চাই, ঠিক যেমন তুমি হঠাৎ করে আমার জন্য রাখতে চাও। তারপর অর্ণব নিজেই ওর আঁচলটা একপাশে সরিয়ে দিল। উন্মুক্ত হলো ওর মসৃণ উদর। বিনিতা চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে তাকালো। অর্ণব এক মুহূর্তের জন্য থমকে গেল যেন। দু চোখে ভর করলো রাজ্যের নেশা। বিনিতার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ততক্ষণে। চোখের কোণে একরাশ সংকোচে ছায়া পড়েছে। তবুও ও চুপচাপ দাঁড়িয়ে রইল। অর্ণবকে না থামাতে পারলো, আর না নিজে সরে যেতে পারলো। অর্ণব হাত বাড়িয়ে ধীরে ধীরে কুচিগুলো গুজে দিল ওর তলপেটের কাছে। মন দিয়ে যত্ন নিয়ে, ঠিক যেন এই কাজটাই ও বহুদিন ধরে করতে চেয়েছিল। ওর আঙুলগুলো ছুঁয়ে যাচ্ছে বিনিতার মসৃণ ত্বক। বিনিতা শিবরে উঠলো এক দফা। কুচি গোজা শেষ হলো। অর্ণব হাঁটু গেড়ে বসে ঠোঁট ছোঁয়ালো ওর মসৃণ পেটের উপর। বিনিতা আবারও শিউরে উঠে খামচে ধরলো অর্ণবের চুল। অর্ণব একবার ওর মুখের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে গুছিয়ে দিল শাড়ির আঁচলটা। বিনিতা চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ নামিয়ে ফেলেছে নিচের দিকে। ওর গাল টুকটুকে লাল, নিঃশ্বাস অনিয়মিত, দৃষ্টি ঘুরছে এদিক সেদিক। অর্ণব পেছন থেকে ওর চুলগুলো ঘাড়ের এক পাশে সরিয়ে দিয়ে কানের নিচে গরম নিঃশ্বাস ফেলে বলল। তোমার গলার ঠিক এখানে একটা তীর আছে, জানো? আপনি বিনিতা থেমে গেল। ওর কণ্ঠ রোধ হয়ে গেল লজ্জায়। আমি কি অর্ণব ওর কানের কাছে ফিসফিস করে বলল। তোমার খুব প্রিয় মানুষ? বিনিতা চুপচাপ শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। অর্ণব রজনীগন্ধার মালাটা ওর চুলে গুজে দিয়ে সামনে এসে তাকালো ওর লজ্জারাঙা মুখটার দিকে। হয়ে গেছে, এখন তুমি আয়নার সামনে যাও, আমি দেখি আমার বানানোর শিল্পকর্ম কেমন হলো। বিনিতা আয়নায় একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। ঠোঁটের কোণে ফুটে উঠলো এক টুকরো হাসি। ওর গাল জোড়া রক্তিম। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু কণ্ঠ যেন আটকে গেছে গলায়। অর্ণব পেছন থেকে হাত রাখলো ওর কোমরের দুপাশে। ওর চোখের দিকে নির্নিশেষ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল। You're looking so pretty and damn hot. বিনিতা চোখ বড় বড় করে এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে ওর মুখ চেপে ধরলো। চুপ করুন, নির্লজ্জ লোক। অর্ণব ওর হাতে মৃদু কামড় দিল। অর্ণব ওর কোমরে মৃদু চাপ দিয়ে ওকে মিশিয়ে নিল বুকের সাথে। মাঝে সব দূরত্ব হারিয়ে গেল মুহূর্তেই। প্রশংসা করলেও দোষ। বিনিতার নিঃশ্বাস যেন জমে গেল। তাই বলে এমন নির্লজ্জের মতো কথা বলবেন? নির্লজ্জতার তো এখনো কিছুই দেখনি। বলতে বলতে চোখ টিপলো অর্ণব। বিনিতার কোমর শুয়ে থাকা অর্ণবের হাত দুটো উঠে এলো ওর ঠোঁটের কোণে। কেঁপে উঠলো বিনিতা। অর্ণবের বৃদ্ধাঙ্গুল ওর ঠোঁটের কোণ ছুঁয়ে যেতে যেতে স্থির হলো ঠোঁটের উপরে। ওর ঠান্ডা আঙুলে ধীরে ধীরে যেন জমে উঠেছে বিনিতার শরীরের উষ্ণতা। অর্ণব আর একটু এগিয়ে এলো ওর কাছাকাছি। আস্তে আস্তে ওর ঠোঁট স্পর্শ করলো বিনিতার ঠোঁটের নিচু কোণকে। বিনিতা চোখ বন্ধ করে ফেললো, খামচে ধরলো অর্ণবের শার্টের বুকের অংশ। অর্ণবের ঠোঁট আর একটু ঘেঁষলো, তারপর অল্প অল্প স্পর্শে ধীরে ধীরে তার রেশ ছড়িয়ে পড়লো ঠোঁটের সর্বস্ব জুড়ে। বিনিতার শরীর শিহরিত হলো, ঝাঁকুনি খেলো পুরো শরীর। অর্ণব এক টানে ওকে কোলে তুলে ফেললো ওই অবস্থাতেই। বিনিতার কোমল হাতগুলো ভয়ে ওর গলা জড়িয়ে ধরলো শক্ত করে।
অর্ণবের বাহু ধরে আটকে থাকা বিনিতার হৃদস্পন্দন যেন বেড়ে চলেছে দ্রুত গতিতে। অর্ণব বিনিতাকে কোলে নিয়ে বিছানার কাছে এসে থামলো। বিছানায় নামিয়ে শুইয়ে দিল সাবধানে। তারপর নিজেও ঝুঁকে পড়লো ওর উপর। কপালে ছোট্ট একটা চুমু দিয়ে আবারও দখল করলো ওর ঠোঁট জোড়া। অর্ণবের ঠোঁট জোড়া বিনিতার ঠোঁট ছিঁড়ে এবার নেমে এলো বিনিতার কাঁধ জুড়ে। বিনিতা তখন এলোমেলো নিঃশ্বাস ফেলছে একের পর এক। অর্ণবের ঠোঁট কাঁধ ছুঁয়ে যেতেই বিনিতার শরীর যেন কেঁপে উঠলো এক মুহূর্তে। ওর চোখ দুটো খুলে গেল সামান্য, বদলে গেল নিঃশ্বাসের ছন্দ। অর্ণব এক টানে সরিয়ে দিল ওর কাঁধের উপরে বিরাজমান শাড়ির আঁচল। আঁচলটা সরে যেতেই উন্মুক্ত হয়ে পড়লো ওর ফর্সা মসৃণ কাঁধ। বিনিতা ওর চোখ বুজে ফেললো, শ্বাস নিচ্ছে জোরে জোরে। ওর একটা হাত উঠে এলো অর্ণবের গলার কাছে, যেন ওকে সামলে রাখার শেষ চেষ্টায়। অর্ণব, হুম। অর্ণব চোখে প্রবল ঘোর নিয়ে গলার ভাঁজ থেকে মুখ তুলে তাকালো ওর চোখে। এই যে এত যত্ন করে যে শাড়ি পরালেন, কি লাভ হলো? এখন নিজেই আবার নষ্ট করে ফেলছেন। লাভ? এই যে আমি দেখলাম, মুগ্ধ হলাম, এটাই লাভ। ফিসফিস করে বলেই অর্ণব আবারও ডুবে গেল ওর গৃহদেশে। অর্ণবের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তীব্রভাবে। বিনিতার গা শিরশির করে উঠলো। ও সজোরে খামচে ধরলো বিছানার চাদরটা। বিনিতার নিঃশ্বাস তখন আরো গাঢ় হয়ে উঠেছে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ঠোঁট কাঁপছে, লজ্জায় রক্তিম হয়ে আছে গাল দুটো। অর্ণবের প্রতিটি স্পর্শ যেন দোলা দিয়ে যাচ্ছে ওর সমস্ত আত্মা জুড়ে। ঠিক সেই সময় অর্ণব জড়ানো গলায় ফিসফিস করলো। যে কাছাকাছির মাঝে বিন্দুখানিক দূরত্ব আছে, মেঘের মেয়ে অত কাছে এসো না কোনোদিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির আকাশ কিংবা আলো শাড়ির, তার চেয়ে বরং দূরেই থাকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যাও। এক কিঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। অর্ণবের বলিষ্ঠ হাত জোড়া সরল অঙ্গ বিন্যাসে ঘিরে ধরলো বিনিতার সুডোল কোমর। দুজোড়া ঠোঁট মিলল আবার। বিনিতা শিউরে উঠলো। চোখ বন্ধ করে রাখা অবস্থায় গভীর স্পর্শের আবেগে ভাস্কর্যে হারিয়ে যেতে যেতে ওর কানের খুব কাছ ছুঁয়ে গেল একটা অস্ফুট হাসকি স্বর। ভালোবাসি বিনীতা। সমাপ্ত।